শচীন কর্তার কথা অমৃত সমান। তরুণ মজুমদার তখন মুম্বাইতে। একদিন দুপুরে গুলজার এসেছেন তার সঙ্গে আড্ডা মারতে। কথায় কথায় বললেন, আমার স্যান্ডেলের আয়ু খুব বেশি নেই, নতুন একজোড়া কিনতে হবে। সঙ্গে সঙ্গে গুলজার তাকে প্রস্তাব দেন, এখনই চলুন না, লিঙ্কিং রোড থেকে কিনে নেওয়া যাবে। নতুন স্যান্ডেলের বাক্স বগলদাবা করে রাস্তা পেরোচ্ছিলেন তরুণ মজুমদার আর গুলজার। হঠাৎ একটা গাড়ি ঘ্যাস করে এসে তাদের পাশে দাঁড়ালো। নিপাট গিলে করা পাঞ্জাবি একটা হাত জানলা দিয়ে বেরিয়ে এসে খপ করে তরুণ মজুমদারের হাতটা চেপে ধরে। মালিকের কণ্ঠস্বর শোনা যায়, পাইছি রে ভাই, পাইছি। ওরা তাকিয়ে দেখেন শচীনদেব বর্মন। বললেন, উঠো উঠো উঠো, জলদি উঠো। তারপরে আরও তাড়া দিতে লাগলেন, আরে উঠো না। তরুণ মজুমদার কী করবেন বুঝে পাচ্ছেন না। সঙ্গে গুলজার আছে, ওকেও শচীনদা ভালো করেই চেনেন। গুলজারের লেখা গান, মোরা গোড়া অঙ্গ লেইলে মুঝে শ্যাম অঙ্গ দেই দে, তাতে শচীনদারই সুর। তাঁকে উঠতে বলছে অথচ গুলজারকে উঠতে বলছেন না। ফাঁপড়ে পড়ে গেলেন তরুণ মজুমদার। হঠাৎ কি মনে হলো শচীন কর্তার, যেন দয়া পরবশ হয়ে গুলজার করে বলে ওঠেন, ঠিক হয় তুম ভি উঠো। বেশি দূর নয় বাড়িটা, খারপালি রোডের মুখেই বাড়ি। বড় রাস্তার ছোট গেট, মস্ত বড় লন, ছোট দোতলা একটা বিল্ডিং। বাড়ির নাম দি জেট। লিফট নেই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই শচীন কর্তা গলা ছাড়লেন, মীরা মীরা। গিন্নি কণ্ঠে জবাব দিলেন, কি কর্তা? আরে দেখো কারে লইয়া আইছি। তারপর তিনি ওনাদের মিউজিক রুমে গিয়ে বসালেন। তারপর যে কথাটা বললেন সেটা শুনে গুলজারের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। শচীন কথা বললেন, চা খাইবা নাকি? সাধারণ কথা, এতে অবাক হওয়ার কী আছে? তরুণ মজুমদার ভেবে পেলেন না। রহস্যটা পরিষ্কার হলো পরের দিন। গুলজারের সঙ্গে মোহন স্টুডিওতে গিয়ে তিনি আড্ডা জমিয়েছেন। হঠাৎ কথা প্রসঙ্গে গুলজার সবাইকে বলে উঠলেন, একটা কথা জানো তো, কাল শচীনদা তরুণদাকে চা অফার করেছিলেন। শুনে মুহূর্তে সবার ভাবের পরিবর্তন হয়ে গেল। শচীনদা? কোন শচীনদা? আরে আপনা শচীনদা। করে উঠল সবাই। সবার মুখ কেমন হাঁ হয়ে গেল। কথায় কথায় জানা গেল এটা নাকি একেবারেই শচীনদার স্বভাব বিরুদ্ধ যে ওর বাড়িতে গিয়ে চা খেয়েছেন এমন লোক নাকি মুম্বাই শহরে খুঁজলেও পাওয়া যাবে না। এই হতভাগ্যের দলে নাকি দেবানন্দ আর গুরুদত্তের মতো স্বনামধন্যরাও আছেন। অথচ ওরা দুজনেই প্রোডাকশনের মিউজিক ডিরেক্টর হিসেবে শচীনদার পরপর কাজ করে যাচ্ছেন। দিনের পর দিন এইভাবে বঞ্চিত হতে হতে একদিন দেবানন্দ আর গুরুদত্তর রোগ চেপে যায়, যে কোনো উপায় হোক চা খেতেই হবে। শচীনদার সহকারী হিসেবে তখন কাজ করছেন সুহিত কর। তাকে দুজনে আলাদা ডেকে বললেন, তোমাকে আর কিছু করতে হবে না, আমরা দুজন বাইরে গাড়িতে ঘাপটি মেরে থাকবো। যেই না বৌদি শচীনদার জন্যে চা নিয়ে আসবেন, তুমি শুধু রাস্তা দিয়ে খোলা জানলাটার কাছে রুমাল দিয়ে একবার মুখটা মুছে চলে যাবে, ওটাই ইশারা। সামনে বসে চা খাচ্ছেন, আমরা হাজির হলে কি আর চা সাধবেন না? যেই কথা সেই কাজ। শচীনদা সবে চায়ে চুমুক দিয়েছেন, অমনি দুজনে হাজির হলেন, দেবানন্দ আর গুরুদত্ত। শচীনদার মুখোমুখি কার্পেটে বসে পড়লেন। শচীনদার মুখটা ওদের দেখে গম্ভীর হয়ে গেল। তিনি ওর কাপ থেকে এক কাপ চুমুক দেন, তারপর প্লেটে আবার কাপটা নামিয়ে রাখেন, আবার চুমুক দেন। সামনে দুজন একটিও কথা না বলে চায়ের কাপের ওঠা নাবার সঙ্গে সঙ্গে চাতো পাখির মতো একবার প্লেটের দিকে একবার ওপরের দিকে তাকাতে থাকেন ক্রমাগত, করুণ মুখে। হঠাৎ শচীন কর্তার কী মনে হলো, বলে ওঠেন, ক্যা চা পিনা হ্যায়? এরা দুজন ভাবলেন, বাহ বাহ কেল্লা ফতে। উল্লাস গোপন করে বললেন, হাঁ হাঁ, আগার হো যায় তো আচ্ছা। মীরা, কর্তা, অগো চা দাও। বৌদি ভিতর থেকে প্রস্থান করেন। এদের মনেও ফুর্তিতে ভরপুর। হঠাৎ নিজের কাপ শেষে চুমুক দিয়ে শচীনদা বলে ওঠেন, কিতনা বাজা তুমহারা ঘড়ি মে?
দেবানন্দ বললেন, ज़्यादा नहीं, करीब 11:30। কর্তা বললেন, হ্যাঁ কী কও 11:30? ना ना, ये कोई चाय पीना का टाइम है, घर जाओ घर जाओ।